আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। কল্পনা করুন তো, একটা দেশকে পুরো বিশ্ব মিলে অস্ত্র দেয়া বন্ধ করে দিয়েছে, কঠোর স্যাংশন দিয়ে একেবারে কোণঠাসা করে দিয়েছে, কিন্তু সেই দেশটি মাত্র 6 মাসের মধ্যে এমন ভয়ঙ্কর মিসাইল তৈরি করেছে যে পরের যুদ্ধে তারা একসাথে 2000 মিসাইল নিক্ষেপ করবে। এটা কি ভাবা যায়? তাদের এই ক্ষমতা দেখে ইসরায়েল আজ রীতিমতো কাঁপছে। ইসরায়েলের নেতারা নাকি রাতে শান্তিতে ঘুমাতেও পারছেন না। আমরা শুধু শুধু চুপ করে বসে এই খেলা দেখছি, কিন্তু না বন্ধুরা, আমরা চুপ থাকবো না। আজ আমরা দেখব কিভাবে এই তথাকথিত এক ঘরে হয়ে যাওয়া দেশটি ইরান পুরো মধ্যপ্রাচ্যের এবং বিশ্ব রাজনীতির খেলাটাই উল্টে দিচ্ছে, কিভাবে তারা একটি দুর্ভেদ্য দেয়ালের মতো প্রতিরোধ গড়ে তুলছে। বন্ধুরা, গতবারে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের সেই ভয়ানক যুদ্ধ হলো, ইসরায়েল তখন ভেবেছিল তারা একটি চূড়ান্ত আঘাত এনেছে। তারা ইরানের মাটির নিচে লুকিয়ে থাকা মিসাইল ফ্যাক্টরিগুলো, এমনকি মিসাইল তৈরি অত্যাধুনিক প্ল্যাটফর্মগুলো সব ধ্বংস করে দিচ্ছিল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ভেবেছিল এবার ইরান আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না, তাদের সামরিক মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে। কিন্তু শুনুন, সেই ধারণাই আজ ভেঙে চুরমার। আজকে ইসরায়েলের খোদ গোয়েন্দার সবাই কাঁপতে কাঁপতে তাদের সংসদে দাঁড়িয়ে বলছে ইরানের ফ্যাক্টরিগুলো 24 ঘন্টা চলছে, রাত দিন, সেখানে বিশ্রামের কোনো অবকাশ নেই। এই তথ্যটি কিন্তু হালকা নয়, এটা তাদের চরম উদ্বেগের প্রমাণ। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজে আলী ভাইজেকে ইরানের উচ্চপদস্থ অফিসারেরা সোজাসুজি নিজেদের মুখে যা বলেছেন তা শুনে সত্যি অবাক হতে হয়। পরের যুদ্ধে আমরা কোনো দয়া দেখাবো না। গতবার ছিলাম মাত্র 500 মিসাইল, এইবার মারবো কিন্তু 2000-এরও বেশি মিসাইল। এটা শুধু সংখ্যা না বন্ধুরা, এটা হলো পশ্চিমা চাপ ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের স্পষ্ট বজ্রকণ্ঠ জবাব। এটি রাষ্ট্র যখন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য মরিয়া হয়ে ওঠে, তখন সে কি করতে পারে ইরান সেটার জ্যান্ত প্রমাণ। ইসরায়েল যখন ইরানের নিউক্লিয়ার ফ্যাক্টরিগুলোতে বারবার বোমা মেরে ধ্বংস করার চেষ্টা করলো, ইরান কি তখন চুপ করে বসেছিল? না, তারা নিজেদের কৌশল পরিবর্তন করলো। তারা অত্যাধুনিক প্রযুক্তির দিকে না গিয়েও পুরনো কিন্তু কার্যকর পদ্ধতিতে সলিড ফুয়েল তৈরি করা শুরু করেছে। বন্ধুরা, একটু ভেবে দেখুন, কেউ সাহায্য করেনি, কোনো বিদেশি প্রযুক্তি ব্যবহার করা হয়নি। তারা নিজেরাই নিজেদের মেধা আর শ্রম দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। এটাই হলো সত্যিকারের প্রতিরোধের আসল রূপ। যখন আপনার কোনো উপায় থাকে না, তখন আপনার নিজের আত্মবিশ্বাসী হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় অস্ত্র। আর এদিকে ইরানের আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস পারস্য উপসাগরের জলসীমায় এমন এক বিশাল ও মারাত্মক নৌমহড়া করেছে যা আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে। তারা প্রদর্শন করেছে 2000 কিলোমিটারেরও বেশি রেঞ্জের ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল, নিখুঁত লক্ষ্যবস্তুতে সুইসাইড ড্রোন আর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিচালিত অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। ইরানের মিডিয়াগুলো বুক ফুলিয়ে বলছে এই মহড়ার মাধ্যমে আমেরিকান সহযোগিতাগুলোকে সরাসরি কঠোর সতর্কবার্তা দেওয়া হলো। বন্ধুরা, আপনি যদি আমেরিকার নৌবাহিনীর একজন নাবিক হতেন আর আপনার নাকের ডগায় এমন এক সামরিক শক্তির মহড়া করত, তাহলে কেমন লাগতো আপনার? নিঃসন্দেহে সেটা ভয়ের এবং চরম অস্বস্তির একটি পরিস্থিতি হতো। ইসরায়েল বারবার দাবি করে আসছে গত 12 দিনের যুদ্ধে তাদের মাত্র 28 জন সৈনিক মারা গেছে, কিন্তু এই তথ্যটি কি বিশ্বাসযোগ্য? এর বিপরীতে আইআরজিসি এর প্রশোকমেন আলী মোহাম্মদ নাইনি হাসে যেটা বলছেন সেটা কিন্তু ভিন্ন গল্প শোনাচ্ছে। তিনি বলছেন, আমরা হাইফা রিহাইফা 2বার সফল হামলা করেছি, মোসাদের হেডকোয়ার্টারে হামলা চালিয়েছিলাম এবং সেখানে 36 জনকে শেষ করেছি। তাদের তেহরানের ফুয়েল স্টোরেজ হামলার জবাব একমাত্র 5 ঘন্টার মধ্যেই দিয়ে দিয়েছি। আরও চাঞ্চল্যকর তথ্য হলো 32 তলা বিল্ডিংয়ের মাটির নিচে অর্থাৎ নেগেটিভ ফ্লোরে ইসরায়েলের যে গোপন ভেটা সেন্টার ছিল সেটাও নাকি ইরানের
পিন পয়েন্ট হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বন্ধুরা, আপনি হয়তো ভাবছেন এগুলো কি শুধুই ভুয়া দাবি? না, কারণ ইসরায়েল এই দাবিগুলোর কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। তাদের এই চুপ থাকাটাই কিন্তু এক শর্তে সবচেয়ে বড় প্রমাণ যে ইরানের দাবিগুলো হয়তোবা মিথ্যা নয়। এখন প্রশ্ন হলো, এই চরম পরিস্থিতিতে ইসরায়েল কি করবে? তারা কি নতুন করে হামলা করবে? তেল আবিবের নাম কামড়ানো থিঙ্ক ট্যাঙ্ক আইএনএস এর ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি রাজ টিমাত বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত অস্থির বলে বর্ণনা করেছেন। তার মতে, ইরান যদি আবার ইউরেনিয়াম এনরিচমেন্ট শুরু করে তাহলে ইসরায়েল হয়তো বাধ্য হয়ে আবার সামরিক হামলা করবে, কিন্তু ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম নিয়ে তারা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না। কেন? কারণ তারা খুব ভালো করেই জানে এবার যদি তারা কোনো হামলা করে তবে তার ফল হবে মারাত্মক। এবার 500 নয়, একসাথে 2000 মিসাইল তাদের দিকে ধেয়ে আসবে, যা ইসরায়েলের ইতিহাসের এক অচিন্তনীয় বিপর্যয় ডেকে আনবে। এই ভয়টাই ইসরায়েলকে থামিয়ে রেখেছে। এই উত্তেজনার মাঝে আমাদের গাজার কথা ভুলে গেলে চলবে না। অক্টোবর থেকে একটি সিজফায়ার বা যুদ্ধবিরতি চলছে, কিন্তু বাস্তবতা কি? ইসরায়েল এখনও গাজায় প্রায় 58% এলাকা দখল করে রেখেছে। তারা নিজের সুবিধা মতো ইয়েলি লাইন নামে নতুন করে সীমানা টানার চেষ্টা করছে। সিজফায়ারের পরেও 377 জন নিরীহ ফিলিস্তিনির শহীদ হয়েছেন, আরও 988 জন আহত। হামাস বলছে ইসরায়েল এ পর্যন্ত প্রায় 338 বার এই যুদ্ধবিরতি ভেঙেছে। অন্যদিকে ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিস বা শান্তির কমিটি থেকে টনি ব্লেয়ারকে বাদ দেয়া হয়েছে। কারণটা কি? ফিলিস্তিনিরা অত্যন্ত ক্ষোভের সাথে বলছে, যে ব্যক্তি ইরানকে ধ্বংস করছে তিনি কিভাবে আমাদের গাজা বাঁচাবেন? এই প্রশ্নটা কিন্তু গভীর চিন্তার খোরাক জাগায়। ইরান আজ যা করছে সেটা শুধু নিজেদের প্রতিরক্ষা বা আঞ্চলিক ক্ষমতা দেখানো নয়, এটা হলো পুরো উম্মাহ মুসলিম বিশ্বের জন্য একটি জ্বলন্ত মেসেজ। যখন পুরো পৃথিবী আপনাকে একা ফেলে দেয়, যখন আপনার পাশে কেউ থাকে না, তখন আপনার একমাত্র ভরসা আপনি নিজে। তখন আপনি নিজের পায়ে দাঁড়ান, নিজের মেধা দিয়ে নিজের মিসাইল তৈরি করুন, নিজের ড্রোন বানান, আর যখন পরিস্থিতি দাবি করতে তখন কোনো দ্বিধা ছাড়াই একসাথে 2000 মিসাইল নিক্ষেপ করুন। উচ্চস্বরে বলুন, আমরা এখনো আছি, আমরা মাথা নত করিনি, আর আমরা কখনোই হার মানব না। বন্ধুরা, এটি গভীর চিন্তার খোরাক বা প্রশ্ন রেখেই যায় আপনাদের কাছে। যদি কাল সকালে ইরান সত্যি সত্যি তাদের এই ঘোষণা অনুযায়ী 2000 মিসাইল নিক্ষেপ করে বসে, তাহলে কি কেবল ইসরায়েল ক্ষতিগ্রস্ত হবে, নাকি তখন আমরা বুঝব যে বিশ্ব ক্ষমতার সমীকরণের বদলে গেছে এবং প্রতিরোধের আসল নাম হলো ইরান? আল্লাহ উম্মাহকে হেফাজত করুন। আবার দেখা যাবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।